সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লসাগু গসাগু, ত্রিভুজ ও বহুভুজ, শতকরা, লাভ ক্ষতি, বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ। এই যে মোটামুটি 5-6টা টপিক রয়েছে, এই 5টা টপিক থেকে আমরা আজকে কমপক্ষে 25টা অঙ্ক করব, যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসতে দেখা যায়। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো শুরুতেই আমরা লসাগু গসাগু যে টপিকটা রয়েছে এই টপিক থেকে বেশ কিছু অঙ্ক করব এবং বেসিক শিখে আসব যে এই টপিকের মানে মূলত কিভাবে অঙ্কগুলো আসে এবং কিভাবে আপনাদের বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। এখানে বলা হচ্ছে কিন্তু যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6 এবং তাদের গসাগু বলা হচ্ছে 8। তাহলে কি বের করতে হবে বলেন তো দেখি। অঙ্কটা থেকে আমাদের বের করতে বলেছে লসাগু কত। তো এই অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে খুবই সহজে আমরা লসাগু বের করে ফেলতে পারি। মনে রাখবেন, আমরা লসাগু এক্ষেত্রে একেবারেই সুপার শর্টকাট মেথডে কিভাবে বের করতে পারি। অঙ্কে যে তিনটি সংখ্যা দেওয়া আছে 5, 6 এবং 8, এই তিনটি ধারাবাহিকভাবে গুণ করে দিলেই আমাদের লসাগু বের হয়ে যায়। তাহলে কিভাবে হবে? 5 গুণন 6 গুণন হচ্ছে 8। তাহলে 5 6 30, 8 30-এ কত হচ্ছে? 3 8 24, তার মানে 240। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 240। দেখেন কত সহজেই আমরা অঙ্ক করে ফেললাম। এখন ঘটনা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানতে চান যে কেন বিষয়টা এরকম হচ্ছে, তাই না? তো আমি একটু আপনাদেরকে বলি এটা মুছে দিয়ে যে কেন এরকমটা হচ্ছে, তার কারণটা কি। তো কারণটা ব্যাখ্যা করব আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট আপনাদের কাছে সময় নেব। তো ভালোভাবে আপনারা যদি বুঝতে পারেন এই ধরনের অঙ্কগুলো আপনারা কিন্তু অনায়াসেই করে ফেলতে পারবেন। আমি একটু ব্যাখ্যা করছি কারণটা। তো ধরেন আমি বললাম যে একটা সংখ্যা হচ্ছে আমি বলতেছি ধরেন 8 আর একটা সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে? এই দুটো সংখ্যা। আচ্ছা বলেন তো আমরা এটাকে হচ্ছে একটি সংখ্যা আর এটাকে অপর সংখ্যা বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। এটা হচ্ছে একটি সংখ্যা আর এটা হচ্ছে অপর সংখ্যা, আমরা কিন্তু এই দুটো এখান থেকে বলতে পারি। তো খেয়াল করে দেখেন, একটি সংখ্যা যদি 8 হয় আর অপর সংখ্যা যদি 12 হয়, তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত আর এই দুটো সংখ্যার গসাগু কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লসাগু বের করব। কার কার লসাগু? 8 এবং 12 এর লসাগু। তাহলে 8 আর 12 লসাগু কত? 4 দুগুণ 8, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে দিব, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তার মানে কত হচ্ছে? 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তাহলে দাঁড়াচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে এই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 24। আচ্ছা বলেন তো এই দুটো সংখ্যার গসাগু কত? তো ইউক্লিডীয় মেথডে আমরা যদি গসাগু বের করি, 8 দ্বারা 12কে ভাগ, তাহলে 8 1 8 থাকলো কত? 4। আমরা ভাগ করব 8কে, তাহলে 4 দুগুণ 8 থাকলো 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি সবার বামে যে ভাজকটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা বলতে পারি এখানে গসাগু হচ্ছে 4 বা 4, তাই না? 4। আচ্ছা তাহলে আমরা এই যে একটি আর অপর এই দুটো সংখ্যা যে আমরা শুরুতে ধরেছি, এই দুটো সংখ্যার লসাগু আর গসাগু বলেন তো কত এসেছে? লসাগু, সরি একটু নিচে লিখবো আমরা, এই দুটো সংখ্যার আমরা লসাগু আর গসাগু কত পেয়েছি? লসাগু পেয়েছে 24 আর গসাগু পেয়েছে 4। আচ্ছা বলেন তো দেখি এবারে, তাহলে আমরা বলতে পারি যে এই 24 আর 4 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 8 আর 12-র গুণফলের সমান হবে। 4 24 96, 8 12 96। তার মানে আমরা লসাগু গুণন গসাগু ইকুয়াল একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, এইটা একটা সূত্র বিল্ড আপ করতে পারি। ভালো করে খেয়াল করে দেখেন, লসাগু গুণন গসাগু ইকুয়াল একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। এইভাবে আমরা সূত্রটা এখান থেকে পেয়ে যাই। এবং যখন আমাদের বলা হয় যে দুটি সংখ্যার লসাগু 24 গসাগু 4, একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত, তার মানে আমরা এই দুটো সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে, যেহেতু গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যায়, সাথে সাথেই কিন্তু অপর সংখ্যাটি বের হয়ে যায়। এবার আসেন আমরা এই যে 24 আর এই যে 4, এই যে লসাগু এবং গসাগু পেয়েছি, এখন আমরা মনে করেন এই অঙ্কটাকে এটা দ্বারা প্রতিস্থাপন করব। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 8 এবং 12 এই দুটো তো সংখ্যা, তাই না? তাহলে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:6। আচ্ছা এই দুটো সংখ্যার অনুপাত কত? অনুপাত মানে হচ্ছে সংখ্যা দুটোকে ছোট করতে হবে। তাহলে আমরা যদি বলি 8 অনুপাত হচ্ছে 12, এই দুটো সংখ্যা, তাহলে 8কে যদি আমি
4 দ্বারা কাটি, 4 দুগুণ 8 অনুপাত 12কে ওই 4 দ্বারা যদি আমি কাটি 3 4 12, তাহলে আমরা বলতে পারি দুটি সংখ্যার অনুপাত 2:3 বলা গেল। এবং তাদের গসাগু কত বলেন তো? গসাগু কত এসেছে? 4। তাহলে আমি এটার জায়গায় 4 বসাই দিলাম। এবার যদি আমি বলি লসাগু কত, আচ্ছা বলেন তো দেখি, তাহলে 2 3 আর 4 যদি আমরা গুণ করি, 3 দুগুণ 6 4 6 24, তার মানে লসাগু 24 হচ্ছে কিনা? নিঃসন্দেহে হচ্ছে। তো এইভাবে কিন্তু সূত্রগুলো তৈরি হয়েছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই অঙ্কটা আমি কিভাবে আপনাদের সলিউশন করে দিয়েছি এবং অন্য ধাঁচের প্রশ্ন আসলে কিভাবে আপনারা করে ফেলতে পারবেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, তাহলে যে নিয়মটা আমরা শিখলাম একটু আগে, সেই নিয়মটা দিয়ে আমরা কিন্তু অনুপাত এবং অনুপাত ছাড়া সিম্পল যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো অঙ্ক সলিউশন করে দিতে পারি। বলেন তো দেখি আমরা কোন সূত্রটা শিখলাম একটু আগে? সূত্র আমরা কিন্তু শিখেছি, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু। এই সূত্রটা আমরা কিন্তু শিখেছি। তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করে দিতে চাই তাহলে কি হবে? বা একটি সংখ্যা কি? একটি সংখ্যা বলা হচ্ছে 60 বা 60, তাহলে 60 বসাই দিলাম, ইনটু অপর সংখ্যা কি হবে বলেন তো দেখি? সরি, একটু প্রবলেম হয়েছিল, তো যেটা বলছিলাম, ওকে। তাহলে একটা সংখ্যা 60 বসাই দিলাম, অপর সংখ্যা যেহেতু বের করতে বলেছে তাহলে অপর সংখ্যার জায়গায় আমরা অপর সংখ্যাটাই রাখলাম। লসাগু কত? লসাগু হচ্ছে 420, তাহলে আমরা বসাই দিলাম 420 ইন্টু গসাগু কত? গসাগু হচ্ছে 15, বসাই দিলাম 15। আচ্ছা বলেন তো দেখি এখন, সুতরাং আমরা যদি অপর সংখ্যাটা বের করতে চাই তাহলে কি হবে? অবশ্যই এই 60 এই 420 আর 15-র নিচে চলে আসবে, তাই না? তাহলে কাটাকাটি করব, 4 15 60, 4 দ্বারা যদি কাটি 4 1 4 আর 2 কে ভাগ যায় না, তার মানে 0, 4 5 20, তাহলে কত হচ্ছে? 105। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সঠিক উত্তরটা হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি দুইটি সংখ্যার লসাগু 24, গসাগু 4, সংখ্যা দুটির বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি কত? তো এই অঙ্কটা করতে অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন আপনারা, কেননা সংখ্যা দুটির কিন্তু একটা সংখ্যা অপর সংখ্যা এগুলো কিছুই দেওয়া নেই, জাস্ট বিয়োগফল দেওয়া আছে। তো সংখ্যা দুটি কত বলা হচ্ছে, তো এই অঙ্কটা ডিটেলস না করে আমরা এমসিকিউ দাগানোর জন্য শর্টকাট মেথড ব্যবহার করতে পারি। শর্টকাট মেথডটা কি? সেটা হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি যে দুটি লসাগু আর গসাগুর গুণফল যা হবে সংখ্যা দুটির গুণফলও তাই হবে। তাহলে আমরা কি বলতে পারি? লসাগু এবং গসাগু এই দুটোর গুণফল যা, আর একটি সংখ্যা গুণন অপর সংখ্যা এই দুটোর গুণফলও তা। তাহলে বলেন তো লসাগু 24, গসাগু 4, 4 আর 24 গুণ করলে কত হয়? 96 বা 96। তাহলে বলেন তো ইকুয়াল একটা সংখ্যার অপর সংখ্যা এই দুটো গুণ করেও কত হবে? অবশ্যই 96 হওয়ার কথা। এখন এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে কোন দুটোর গুণফল 96 সেটা যদি খুঁজে বের করতে পারি, সাথে সাথে আমরা কিন্তু সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে 10 আর 6, 6 10 60, তার মানে এটা উত্তর হবে না। 8 আর 12, 8 12 96, তাহলে এক্স্যাক্টলি আমরা বলতে পারি এটা হচ্ছে উত্তর। 16 আর 12 গুণ করলেও 96 হয় না, 10 আর 14 আর 10 গুণ করলেও 96 হয় না, তার মানে এটাও হবে না, এটাও হবে না। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা। দেখেন, যদি আপনি বেসিক জানেন, মানে ভিতরে ঢুকে যদি আপনি বিষয়টা শিখতে পারেন তাহলে কিন্তু অঙ্ক খুব দ্রুত আপনি ক্যালকুলেশন করতে পারবেন। এবং পরের কন্ডিশনটা দেখেন, বলা হচ্ছে বিয়োগফল 4। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 12 আর 8-এর বিয়োগফল 4 কিনা? অবশ্যই। 12 আর 8-এর আমরা একটু আগে এক্সাম্পল দেখিয়েছি আপনাদের, লসাগু 24 আর গসাগু 4, দেখেন এখানে কিন্তু মিলে গিয়েছে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা করতে পারবেন। তো অঙ্কটা আপনারা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আপনারা জানাই দিবেন যে এই HW অর্থাৎ এই হোমওয়ার্ক আমি দিচ্ছি আপনাদের, এটার অ্যান্সার কত হবে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে 40 নম্বরের উত্তর হচ্ছে এত, অথবা ক খ গ ঘ এই আকারেও অ্যান্সারটা করতে পারেন, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই সহজ অঙ্ক এটাও, আগেরটার মতোই, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত। তো এটাও আমি HW দিয়ে দিচ্ছি, অ্যান্সার বের করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত। তো এই অঙ্কটাও মোটামুটি সহজই রয়েছে, কিন্তু একটু আগে আমি যে কয়েকটা অঙ্ক করে দিলাম সে কয়েকটার মতো না, এটা কিছুটা আলাদা। এখানে অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে এবং গসাগু বের করতে বলেছে। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, তাই না?
আমরা একটু লিখতে পারি এভাবে যে এই অনুপাত দুটোর গুণফল দ্বারা লসাগুকে ভাগ করলে আমরা গসাগু পাই। তাহলে আমরা কি পাবো? গসাগু ইকুয়াল আমরা লিখব লসাগু ভাগ অনুপাতের গুণফল। এটা হলো একটা সূত্র। আপনারা চাইলে এই সূত্রটাও টুকে রাখতে পারেন যে গসাগু ইকুয়াল কি? লসাগু ভাগ অনুপাত দ্বয়ের গুণফল। আচ্ছা বলেন তো গসাগুর নিচে 1 আছে কিনা? অবশ্যই। তাহলে লসাগু ইকুয়াল কি? গসাগু গুণন অনুপাত দ্বয়ের গুণফল। জাস্ট প্রথম দিকে যে অঙ্কটা করে দিলাম সেটা ওইভাবেই আমরা করেছি। আপনি যে কোনো একটা সূত্র মনে রাখতে পারলেই এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তার মানে অনুপাতের ক্ষেত্রে একটা সূত্র, আর সাধারণ একটি সংখ্যার অপর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা সূত্র। এই দুইটা সূত্র শিখতে পারলেই লসাগু গসাগু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এই ধাঁচের অঙ্কগুলো। তাহলে আমরা বলতে পারি গসাগু ইকুয়াল লসাগু হচ্ছে 120, আর অনুপাতের গুণফল কত? 5 আর 6 আমরা গুণ করে নিচে বসাবো। তাহলে 5 6 30 হবে। তাহলে 5 6 আমরা 30 যদি করি, 120কে 30 দ্বারা ভাগ করলে 4 30-এ 120। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, জ্যামিতি বিষয়ক অঙ্ক এটা এবং বহুভুজ সংক্রান্ত অঙ্ক। তো বলা হচ্ছে একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত? তাহলে বাহুর সংখ্যা কয়টা? 6টা। তাহলে আমরা যদি একটা বহুভুজ অঙ্কন করি তাহলে বাহু হচ্ছে 1টা 2টা 3টা, আনুমানিক দিচ্ছি আমি 4টা 5টা 6টা। ওকে, যদিও সমান হয়নি তো ধরে নেন এগুলো সমান। তাহলে বাহুর সংখ্যা কয়টা? বাহুর সংখ্যা 6টা। তাহলে আমরা গুনি 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। তাহলে 6টা বাহু হয়েছে। তাহলে বাহুর সংখ্যা যদি 6 হয় তাহলে আমরা কিভাবে সলিউশন করতে পারি? বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত? তার মানে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ আর এই কোণ, এখানে মোট 6টা কোণ রয়েছে। এই 6টা কোণের সমষ্টি কত? তো আমরা করব কি, শর্টকাট একটা মেথডও আমরা চাইলে ব্যবহার করতে পারি এবং আমরা একটু বুঝতে পারি যে এই 6টা বাহু দ্বারা গঠিত বহুভুজটি দ্বারা কয়টা ত্রিভুজ বানানো সম্ভব, যেন কোনো বাহু কোনো বাহুকে ছেদ না করে। তাহলে আমরা এখান থেকে দিতে পারি একটা, এখান থেকে দিতে পারি একটা এবং এখান থেকে আরো দুটো আমরা তৈরি করতে পারি। তার মানে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এক বাহু আরেক বাহুকে যেন ছেদ না করে আমরা কয়টা ত্রিভুজ বানাতে পারি সেটা আমরা খেয়াল করলাম। তাহলে 4টা ত্রিভুজ বানালাম। আচ্ছা বলেন তো একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি কিনা? অবশ্যই। তাহলে 4টা ত্রিভুজ কত ডিগ্রি? 4 18 72, তার মানে 720 ডিগ্রি। যদি অপশনে 720 ডিগ্রি অ্যান্সার থাকতো তাহলে সেটাই আমরা রাইট উত্তর হিসেবে দাগাতাম, কিন্তু যেহেতু আছে সমকোণ আদলে, তার মানে বলেন তো এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 720কে আমি যদি 90 দ্বারা ভাগ করি তাহলে কত সমকোণ হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 0 0 ক্রস 8 9 72 8। তাহলে কয় সমকোণ? 8 সমকোণ। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 8 সমকোণ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিশ্চয়ই আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাও আপনারা করবেন। তো আমি হয়তো বলেছি এই অঙ্কটা করার ব্যাপারে, তো খেয়াল করে দেখেন। বলা হচ্ছে একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত হবে? 4 সমকোণ 6 সমকোণ 7 সমকোণ এবং 8 সমকোণ। আমি কি দিয়েছিলাম এই অঙ্কটা? আমার মনে পড়ছে না এরকম অঙ্ক আমি দিয়েছিলাম কিনা। তো খেয়াল করে দেখেন, আমি এটা HW দিচ্ছি আপনাদের। আপনারা একটু আগেই হচ্ছে যে অঙ্কটা করলেন বা আমি করালাম সেই আদলেই কিন্তু আপনারা চাইলে অঙ্কটা করে ফেলতে পারেন। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ হবে 90 ডিগ্রি 105 ডিগ্রি 120 ডিগ্রি নাকি 145 ডিগ্রি। তো আমরা আনুমানিক একটা ষড়ভুজ অঙ্কন করি। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ষড়ভুজ। কয়টা বাহু? 1 2 3 4 5 6টা বাহু, এই জন্য এটা ষড়ভুজ। তো এই ষড়ভুজটা দ্বারা বলেন তো এর অন্তকোণ বের করি আমরা। টোটাল কতগুলো হচ্ছে কোণ রয়েছে? 6টা কোণ রয়েছে এবং এই 6টা কোণ কত ডিগ্রি উৎপন্ন করে সেটা যদি আমরা জানতে চাই তাহলে এই 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ এই ষড়ভুজটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা আমরা একটু চেক করব। তো আমরা বানাচ্ছি, একটা বানাতে পারলাম, এই যে দেখেন একটা এক। এরপর এখান থেকে যদি এখানে দিয়ে দেই 2টা হয়ে গেল। এরপর আমরা যদি এখান থেকে এখানে দিয়ে দেই 3টা 4টা হয়ে গেল। তাহলে 1 2 3 4টা, কয়টা ত্রিভুজ? 4টা। তাহলে একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি আর 4টা ত্রিভুজ মানে 4 গুণন 180, 4 0 0 4 8 32 2 হাতে 3, 4 1 4 আর 3 7, তাহলে 720 ডিগ্রি।
তাহলে বলেন তো দেখি টোটাল উৎপন্ন হচ্ছে কত ডিগ্রি? 720 ডিগ্রি। এখন আসেন এখানে কোণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে একটা অন্তকোণ জানতে চাচ্ছে, তাহলে কত দ্বারা ভাগ করব? এটাকে 6 দ্বারা ভাগ করব। তাহলে 6 12 72, 120। তার মানে একটা কত ডিগ্রি উৎপন্ন করছে? 120 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 120 ডিগ্রি। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই অঙ্কটা করার কিন্তু আরো একটা প্রসেস রয়েছে, শর্টকাট একটা সূত্র রয়েছে। তো আমি অন্য কোনো দিন সেই সূত্রটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, তাহলে এটাও আপনারা করতে পারবেন। একটি পঞ্চভুজের সমষ্টি কত, এখানে কিন্তু সমকোণ আকারে দেওয়া রয়েছে। তাহলে টোটাল কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে সেটা বের করে আপনারা 5 দ্বারা ভাগ করবেন, তাহলে হচ্ছে আপনাদের কি বের হবে বলেন তো দেখি? সরি, আমি আবার বলছি, একটি পঞ্চভুজের সমষ্টি। তাহলে 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা পঞ্চভুজ বানিয়ে এটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা একটু খেয়াল করবেন। তাহলে মোট যত ডিগ্রি হবে তাকে 90 দ্বারা ভাগ করলে সমকোণ পাওয়া যাবে, ঠিক আছে? তো আমি বলেই দিলাম, তারপরেও HW দিয়ে দিচ্ছি। 18 নম্বর অঙ্কটা আপনারা করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ থার্ড স্টেপে এই অঙ্কটা এসেছিল। তো এখানে দেখেন বেসিক বা লিখিত পদ্ধতিতে করে দেওয়া রয়েছে, পাশাপাশি শর্টকাট মেথডেও কিন্তু অঙ্কটা করে দেওয়া রয়েছে। আমি এই দুই পদ্ধতিতে না করিয়ে একটু ডিফারেন্ট ভাবে আপনাদেরকে চিন্তা করতে শেখাচ্ছি। মনে রাখবেন, এই ধরনের অঙ্ক একটা শর্টকাট মেথড প্রয়োগ করে আপনারা করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে, আমি সূত্রটা বলে দেই। সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, ওকে, SINGLE মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। মনে রাখবেন সূত্রটা। এখানে টোটাল কি? টোটাল হচ্ছে মোট কতজন রয়েছে সেটা। অল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে যারা পাশ করেছে তারা। অল বোথ মানে উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা। আর নান কি? উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা। নিশ্চয়ই বিষয়টা আপনি হচ্ছে বুঝতে পেরেছেন যে আমি কি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। এবার আসেন, যেহেতু বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা টোটালের মান ধরতে পারি। টোটাল হচ্ছে 100%, ঠিক আছে? টোটাল হচ্ছে 100% ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে পাশ করেছে, এত পার্সেন্ট গণিতে এত পার্সেন্ট বাংলায়। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, অল সিঙ্গেল গুলো কিন্তু যোগ হয়, তাহলে 8 7 15, তার মানে আমরা বলতে পারি 150% গেল। উভয় বিষয়ে পাশ করলো 60%, তার মানে অল বোথ এর মান 60%, তাহলে মাইনাস দিয়ে দেবো 60%, কারণ হচ্ছে সূত্রের মাইনাস। আর প্লাস নান, নান মানে কি? উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো সেটা বোঝাচ্ছে। তাহলে প্লাস এন তে নান বোঝাচ্ছে, আমরা NOA নিই। তাহলে 150 থেকে যদি আমরা 60 বাদ দেই, তাহলে 100% ইকুয়াল টু 150 থেকে 60 বাদ দিলে থাকে 90% প্লাস হচ্ছে নান। তাহলে সুতরাং নানের ভ্যালু হচ্ছে 100 থেকে 90 বাদ দিলে 10%। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে কত শতাংশ? 10% বা 10%। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অঙ্কটা করা হচ্ছে। আর আপনারা যদি ডিটেলস মেথডে এখানে দেখেন লিখাই আছে, এটা হচ্ছে কালেক্টেড একটা শিট বা PDF, তো আপনারা এখান থেকেও অঙ্কটা বুঝে বুঝে কিন্তু করতে পারেন। এটাও কিন্তু সুন্দর একটা মেথড। তবে আমি এইভাবেই এই ধরনের অঙ্কগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? আপনারা যদি এই পদ্ধতিটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করবেন এবং ম্যাক্সিমাম অর্থাৎ 95% বা মানে সেট সংক্রান্ত পার্সেন্টেজের অঙ্ক কিন্তু এইভাবে করে ফেলা সম্ভব। ওকে, এবার আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? কৃষি ব্যাংক সিনিয়র অফিসার পদে 2011-তে এই অঙ্কটা এসেছিল। তো একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে বলা হচ্ছে যে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো। আচ্ছা, 30% আপেল বিক্রি করার অর্থ কি? অবিকৃত আপেল কতটুকু? অবিকৃত হচ্ছে 70%। তার নিকট আরো 630টি আপেল আছে, তার মানে এই 70%-এর ভ্যালু হচ্ছে 630। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? তাহলে পার্সেন্টেজের অঙ্কে সর্বমোট মানে হচ্ছে 100%। তাহলে এই অঙ্কটা থেকে আমরা কয়েকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই 70%-এর ভ্যালু হচ্ছে 630 এটা। আচ্ছা, যেহেতু আমরা একটা ইংরেজিতে লিখেছি একটা বাংলায় লিখেছি, তো সেক্ষেত্রে আমরা দুটোই হচ্ছে বাংলায় লিখি, তাহলে 630। তাহলে 70%-এর ভ্যালু 630, তাহলে আমরা বলতে পারি 1%-এর ভ্যালু উপরে 630, তার নিচে হচ্ছে 70। তাহলে 100%-এর ভ্যালু কত? তার মানে 630 গুণন 100 ভাগ হচ্ছে 70।
তাহলে 0 0 ক্রস করে দিব, তাহলে 7 9 63 9, 9 দ্বারা 100 কে গুণ করলে কত হবে? 900। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে 900। এই যে দেখেন দুই দিকেই শর্টকাট এবং ডিটেলস করা আছে, এদিকে বেসিক বা লিখিত মানে ডিটেলস, আর এদিকে রয়েছে শর্টকাট। আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে মোট 900টা ছিল। এখন আসেন, যেহেতু এখানে বলা হচ্ছে 30% আপেল বিক্রি করলো হচ্ছে 630, তার নিকট আরো 630টা আপেল আছে, সে সর্বমোট মানে কতগুলো আপেল বিক্রি করেছিল সেটা কিন্তু বের করা সম্ভব। আমরা যদি এটা যদি প্রশ্ন করতো যে কতগুলো আপেল সে বিক্রি করেছিল, তার মানে 900 থেকে আমরা যদি 630 বাদ দিয়ে দিতাম, তাহলে যেটা থাকতো সেটাই হতো আমাদের কিন্তু সঠিক উত্তর। ওকে, এটাও কিন্তু প্রশ্ন করতে পারতো। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির মূল্য কত? এটা 39তম বিশেষ এর অঙ্ক। এছাড়াও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পদের নাম বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে 2019-এ এসেছে। আসলে যে অঙ্ক বিসিএস এ একবার আসে সেটা কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায়। তো একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, ক্রয় মূল্য মানে 100% এর ভ্যালু, তার মানে এটা যদি আমরা বের করতে পারি আমাদের অঙ্ক হয়ে যাবে। তো খেয়াল করে দেখেন, 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হওয়া মানে কি? ওই 180 টাকা ভ্যালু হচ্ছে 90%। তার মানে আমরা বলতে পারি 90% ইকুয়াল টু 180। তাহলে 1% কত? তার মানে এর নিচে 90। তাহলে 100% কত? তার মানে গুণন 100। খেয়াল করে দেখেন, তাহলে আমরা 0 0 ক্রস করে দিলাম, 9 2 18, 2 দ্বারা 100 কে গুণ করলে কত হবে? 200। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে, খেয়াল করে দেখেন, 200। এর চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আর নেই। দেখেন শর্টকাট মেথডে কিন্তু এই আলোচনাটাই হচ্ছে বিস্তারিতভাবে লেখা রয়েছে। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে এই ধরনের অঙ্ক ডিটেলস মেথডে বা বেসিক বা লিখিত পদ্ধতিতে কিভাবে করা যায়, তো এইটাও কিন্তু অনেক সুন্দর একটা মেথড। এই মেথডেও কিন্তু আপনারা প্র্যাকটিস করে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে শর্টকাট এবং ডিটেলস দুটোই আপনাদের জানা থাকবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? 24 বিসিএস এর একটা অঙ্ক এটা। তো আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারি একটু খেয়াল করে দেখেন ভালোভাবে। সেটা হচ্ছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে, তার মানে তার ক্রয় মূল্য ছিল 1200 টাকা, সে 15% লাভ করেছে। তাহলে 1200 টাকার 15% কত আমরা একটু বের করতে চাই। 2 0 2 0 ক্রস 12 আর 15 গুণ করলে কত হয়? 3 6 18, 180 টাকা। তাহলে সে 180 টাকা লাভ করলো। প্রথম লাভ হচ্ছে 180 টাকা। তাহলে 180 টাকা যেহেতু লাভ করলো, তাহলে সেই জিনিসটা সে 1200 100 1380 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্রেতা কিনেছে তার কাছে 1380 টাকায়, সে আবার ওই দ্রব্যটা 5% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 1380 টাকার 5% কত? 5 ভাগ 100। তাহলে 0 0 ক্রস 2 দ্বারা যদি কাটি 5 দুগুণ 10, 2 দ্বারা এটাকে কাটলে 6 দুগুণ 12, হাতে 1 18, 9 দুগুণ 18। তার মানে 1380 টাকার জিনিসটা সে 69 টাকা ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এখান থেকে যদি আমি 69 বাদ দিয়ে দিই, থাকে 1, 6 রেখে 7 থাকে 1। ওকে, তার মানে 13 থাকলো। তাহলে 1311 টাকা, তার মানে 1311 টাকা হচ্ছে শেষ বিক্রয় মূল্য ছিল। তাহলে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন 1311, তার মানে এইভাবে অঙ্কটা কিন্তু সলিউশন করা হয়েছে। এটা হচ্ছে শর্টকাট মেথড, আর এটা হচ্ছে ডিটেলস বা লিখিত মেথড, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে। 14তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ সমপর্যায়ের অঙ্ক, এটা 2017 সালে এসেছিল। বলা হচ্ছে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, তার মানে মুনাফার হার বের করতে বলেছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে সূত্রটা জানি যে আই ইকুয়াল PRN, এই সূত্রে কোনটা কি? আই হচ্ছে সুদ বা মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন হচ্ছে বছর বা সময়। তাহলে কি বের করতে বলেছে? শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, তার মানে হার বের করতে বলেছে, যেটা আর এর মান। তার মানে এই অঙ্কটা থেকে আমরা আর এর মান বের করতে চাই। তার মানে আমরা ধরে রাখলাম আর ইকুয়াল টু হোয়াট। এখন বলা হচ্ছে যে 650 টাকা, তাহলে প্রিন্সিপাল 650 টাকা, আসল 6 বছর, তার মানে এন এর মান হচ্ছে 6 বছর, মুনাফা হবে 273 টাকা, তার মানে আই এর মান হচ্ছে 273। এখন বলেন তো দেখি বের করা সম্ভব কিনা আর এর মান? অবশ্যই। মনে রাখবেন আর কিন্তু মুনাফার হার, আর মানে সরাসরি আর না, আর ভাগ 100, যেখানে হার থাকে তার নিচে 100 থাকে। আমি যদি বলি 3% মানে কিন্তু উপরে 3 তার নিচে 100, এই জন্য আর মানে মুনাফার হার।
এই জন্য তার নিচে সবসময় 100 কল্পনা করি। তাহলে আমরা বলতে পারি I ইকুয়াল টু পি আর এন। তাহলে I কত? I হচ্ছে 273 ইকুয়াল পি কত? পি হচ্ছে 650 ইন্টু আর মানে আর ভাগ 100 ইন্টু এন হচ্ছে 6। তাহলে এই শূন্য ক্রস করে দিলাম। তাহলে 3 দুগুণ 6, 5 দুগুণ 10। তাহলে 5 দ্বারা যদি কাটি 5 13 65, তাহলে 3 13 39। তাহলে আমরা বলতে পারি 39 আর ইকুয়াল টু 273। তাহলে আর ইকুয়াল টু কত হবে? এটাকে 39 দ্বারা ভাগ হবে। তাহলে আমরা যদি দেখি 13 দ্বারা 3 13 39 থাকলো 13, 13 দুগুণ 26 থাকলো 1, 13 1 13, 7 দ্বারা যদি কাটি 3 7 21, তার মানে আর এর মান 7%। তাহলে নিঃসন্দেহে 7% হচ্ছে আমাদের সঠিক উত্তর, মুনাফার হার 7%। তো এইভাবে বুঝে বুঝে আপনাদের অঙ্কগুলো করতে হবে। তো যারা অনলাইনে আমার কাছে পড়তে চান অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। বর্গমূল সম্পর্কিত এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 21952 অর্থাৎ 21952 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 2 4 7 8 সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে সলিউশন করতে পারি খেয়াল করে দেখেন। আমরা সংখ্যাটা তুলব 21952 অর্থাৎ 21952 এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের করতে হবে কি, আমরা এটা দুটো মেথডে করতে পারি। তো আমি সংখ্যাটা এখানে না লিখে একটু উপরে লিখি, কেননা আমি দেখব যে এটাকে আমরা লসাগু করে ঠিকঠাকভাবে করতে পারি কিনা, তাই আমি নিচেরটা মুছে দিচ্ছি। ওকে, আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। এবারে খেয়াল করে দেখেন যেটা করব, আমরা এটাকে লসাগু করার চেষ্টা করব। যেহেতু শেষের সংখ্যাটা জোড় তাই 2 দিয়ে ভাগ যায়। তাহলে 10 দুগুণ 20 থাকলো 1 19, 9 দুগুণ 18, 1 থাকলো 15, 7 দুগুণ 14 থাকলো 1 12, 6 দুগুণ 12। তাহলে আবার 2 দিয়ে যায়। তাহলে 5 দুগুণ 10 9, কত হয়? 4 দুগুণ 8 থাকলো 1 17, 8 দুগুণ 16 থাকলো 1 16, আবার 8 দুগুণ 16। তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণ 4, হাতে থাকলো 1, 7 দুগুণ 14, হাতে নেই, 4 দুগুণ 8, 4 দুগুণ 8। তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে। তাহলে 2 1 2, 3 দুগুণ 6, হাতে 1, 7 দুগুণ 14, 2 দুগুণ 4। আবার 2 দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ভাগ করার প্রসেসটা বুঝতে পারতেছেন। তাহলে 6 দুগুণ 12 থাকলো 1 17, 8 দুগুণ 16 থাকলো 1 6 দুগুণ 12। আবার 2 দিয়ে যাচ্ছে। কেন 2 দিয়ে যায় প্রত্যেকবার? কেননা শেষের সংখ্যাটা জোর হচ্ছে। তাহলে 2 3 দুগুণ 6 আর 4 দুগুণ 8, আবার 3 দুগুণ 6। এইবার দেখেন আর 2 দিয়ে যাচ্ছে না, শেষেরটা বেজোড়। এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি কিনা? 3 1 3, না 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়ে দেখি। তাহলে 4 7 28, 29 30 31 32 33 34 যায় 7 দিয়ে। তাহলে 7 দিয়ে ভাগ দিলে 4 7 28 থাকে কত? 6 63, 7 9 63। আবার 7 দিয়ে যায়, 7 7 49। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে 1 2 3 4 5 6টা। আর 7 আছে কয়টা? 1টা 2টা 3টা, 3টা 7। তাহলে বলেন তো দেখি বর্গমূল জিনিসটা কি? বর্গমূল জিনিসটা হচ্ছে জোড়া জোড়া। তাহলে 2 এক জোড়া আছে, এই 2 এক জোড়া আছে, এই 2 এক জোড়া আছে, এই 7 এক জোড়া আছে, মানে জোড়া জোড়া মেলালাম। কিন্তু এই 7-এর কোনো জোড়া নেই। তাই 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই পুরো সংখ্যাটা কি হবে? একটা বর্গমূল সংখ্যায় পরিণত হবে। তাহলে আমরা কি বলতে পারি যে, আমরা একটু মুছে দিচ্ছি যে 21952 সংখ্যাটিকে যদি আমরা 7 দ্বারা ভাগ করতে পারি তাহলে এটা কি হবে? এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের সঠিক উত্তর কত? 7। তাহলে দেখেন অঙ্কটা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল রয়েছে, খুব সহজ নয়। জাস্ট একটু বুঝতে হবে আপনাদেরকে অঙ্কটা, ঠিক আছে? এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বর্গমূলের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 0.1 এর বর্গমূল কত? আমাদের টপিক কিন্তু বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল, এই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আমরা এখন করছি। তাহলে 0.1 এর বর্গমূল, বর্গমূল বলতে তো বোঝায় এই চিহ্নটা, তাই না? তাহলে আমরা যদি এখানে একটু করতে চাই প্রসেস অনুযায়ী 0.1 এইদিকে টান দিলাম। তাহলে বর্গমূল করতে হয় আমাদের দশমিকের বর্গমূল এইদিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে আমরা বর্গমূল করে থাকি। আমরা 3টা শূন্য দিলাম কেন? কেননা দশমিকের পর ডান দিকে জোড়া জোড়া মেলাতে হয়। তাহলে 0 দিলাম। তাহলে এখানে আছে 10, 10কে বর্গমূল করতে গেলে এখানে আমাদের 3 বসাতে হবে। 3কে 3 দ্বারা গুণ করলে 9 হবে, থাকবে কত? 1। আবার এই 2টা শূন্য আমরা এখানে কেটে নিয়ে আসব। এখন এই 3-এর ডাবল কত? 6। এখানে 1 বসালে এখানেও 1 বসাতে হবে, তাহলে 61 1 61। তাহলে বলেন তো থাকে কত? থাকে হচ্ছে 39। খেয়াল করে দেখেন তাহলে 0.31। তাহলে 0.31 তো কোথাও অপশনে আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা কি বলতে পারি?
আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয়। খেয়াল করে দেখেন, এটাই কিন্তু আমাদের সঠিক। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখেন বলা হচ্ছে কি 8 এর বর্গমূল কত। তাহলে 8 এর বর্গমূল আমরা কিভাবে বের করব? আমরা লিখব 8। 8 লিখে আমরা টান দেব। যেহেতু দশমিক আছে, তার মানে আমরা করব কি 8 এর পরে আমরা দশমিক দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শূন্য এখানে নিয়ে নিতে পারি। ওকে? অথবা আমরা চাইলে এটা না করে আমরা সরাসরি 8 এর বর্গমূল করা শুরু করে দিতে পারি। তাহলে 8 কে আমরা 3 তিরিখা 9 তো করতে পারবো না, তাই না? তাহলে 2 দুগুণ 4 থাকবে কত? 4 থাকবে। টান দিলাম। টান দিয়ে আমরা কি করব? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে 2 এর ডাবল 4 বসাবো। তাহলে এখানে যদি আমরা যাই বসাই না কেন শূন্য বাদে, সেটা কিন্তু গুণ করলে আমাদের 4 অপেক্ষা বেশি হয়ে যাবে। এই জন্য আমরা করব কি দশমিক দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শূন্য এখানে আমরা নিতে পারি। 3-4টা শূন্য নিয়ে নিব আমরা। তাহলে শূন্যের এক জোড়া এক জোড়া, তাহলে এই জোড়া শূন্য এখানে নেমে যাবে। তাহলে এখানে যদি আমরা 5 বসাই, এখানেও 5, এখানে 6 বসালে এখানে 6, তাহলে 400-র কাছাকাছি যাইতে হবে। তাহলে আমি যদি এখানে 6 বসাই, তাহলে 46 গুণন 6, তার মানে হচ্ছে না। যদি 8 বসাই, খেয়াল করে দেখেন, যদি 8 বসাই তাহলে আমাদের কিন্তু 2 এর পর দশমিক আছে। যদি 8 বসাই তাহলে 48 গুণন 8 কত হয়? তাহলে 8 8 এ 64, 4 হাতে কত? 6, 4 8 এ 32 আর 6 33 34 35 36 37 38, তাহলে 384, রাইট 384 হচ্ছে। তাহলে 2.8 চলে আসলো, কিন্তু তারপরে কিন্তু আরো সংখ্যা বসবে এখানে। তাহলে 2.8 আমরা যদি একটু উত্তরটা দেখি, 3.28, 4.1, তাহলে 2.8, তার মানে এটাই সঠিক উত্তর। খেয়াল করে দেখেন, আমরা দশমিকের ক্যালকুলেশন ছাড়াই কিন্তু ডিসিশনটা নিতে পারি, কেননা শুরুতে 2 এসেছে, তাই আমরা বলতে পারি যে এই 2 তো আর অন্য কোনো অপশনে নাই, তাই না, শুরুতে। এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই। তাহলে আমাদের ডিসিশন নিতে হবে যে কত দ্রুত এমসিকিউ টাইপের অঙ্কগুলো আমরা করতে পারি। এই জন্য 8 দেখা মাত্রই আপনারা বর্গমূল না করে আপনারা বুঝবেন যে 9 এর বর্গমূল যেহেতু 3, তার মানে 8 এর বর্গমূল হবে 3 এর চেয়ে ছোট। তাহলে 3 এর ছোট সংখ্যা এখানে কোনটা আছে? এক আছে এটা, আর এক আছে এটা, তাহলে এক তো হবেই না, হবে হচ্ছে এটা। তাহলে এইভাবে আপনারা যুক্তি খাটিয়ে ডিসিশনটা কিন্তু খুব দ্রুত নিয়ে ফেলতে পারেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখেন 1250-কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এর আগে ছিল কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, এবার এসেছে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 1250 সংখ্যাটা বসাই দিলাম। বসায় দেওয়ার পরে আমরা এটাকে লসাগু করব। এই অঙ্কগুলো লসাগু সিস্টেমে করাই ভালো। 6 দুগুণ 12 আর 25 দুগুণ 50, তাহলে হয়ে গেল। আবার 5 6 2 8 8 5 13, তার মানে এটাকে 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই 5 দ্বারা যায়। তাহলে 5 1 5 থাকলো 1 12, 5 দুগুণ 10 থাকলো 1 10 থাকলো 2 25, 5 5 25, তাহলে আবার 5 দ্বারা যায়। তাহলে 5 25 125, আবার 5 দ্বারা যায়, 5 5 25। আচ্ছা বলেন তো তাহলে এবার কি হলো? 2 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে এটা এক জোড়া আছে, এটা এক জোড়া আছে, কিন্তু এর জোড়ারটা নেই। তাই এখানে যদি আমরা 2 দিতে পারি, অর্থাৎ একে এই পুরো সংখ্যাটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করতে পারি, তাহলে এই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ হবে। যেহেতু বলেছে কত দ্বারা গুণ করলে, তাই আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমাদের সঠিক উত্তর ক নম্বর অপশনটা। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 0.0025, তার মানে এটা হচ্ছে 0.0025, এটার বর্গমূল করতে হবে আমাদেরকে। আমরা দশমিক দিয়ে শূন্য নিতে পারি, তবে এইভাবে না করে আমরা বুঝতে পারি দুইটার জন্য একটা শূন্য দশমিকের পর, আর 25 মানে 5 5 25, তার মানে 0.05 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে? এই দেখেন 0.05, এটাই রাইট। তো কিছু অঙ্ক এভাবে না করে আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারি যে কিভাবে হয়ে যাচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখেন বলা হচ্ছে 1024-এর বর্গমূল কত। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা? আমাদের মূল অঙ্কটা তো এরকম, তাই না? 1024-এর বর্গমূল। তাহলে দুটো পদ্ধতি রয়েছে, আমি প্রথম পদ্ধতিতে করাচ্ছি। আচ্ছা, এরপর আমি দ্বিতীয়টাও করাই দিব। তাহলে আমি এক জোড়া দুই জোড়া মেলালাম। তাহলে 10 আছে, তার মানে 3 দ্বারা গুণ করলে 3 তিরিখা 9। আমি যদি 4 নেই, 4 4 16, 10-এর চেয়ে বেশি হয়ে যাবে, এই জন্য 3 নিলাম। 3-কে 3 দ্বারা গুণ করলে 9। ওকে, কয়েকবার করলেই হ্যাবিট হয়ে যাবে। থাকলো 1, টান দিলাম, 3-এর ডাবল কত? 6, কেটে নামালাম 24, অর্থাৎ এটা জোড়া ছাড়া নামবে না। তাহলে 24, তার মানে এখানে যদি 2 দেই, এখানেও 2, তাহলে আমি যদি 2 দেই, এখানেও 2 হচ্ছে, তাহলে ওই 2 দ্বারা 62-কে গুণ, 62 দুগুণ 124, দেখেন মিলে যাচ্ছে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 32। এটা একটা প্রসেস। দ্বিতীয় প্রসেসটা হচ্ছে, আমি একটু বলতেছি, ভালো করে একটু মনোযোগ দেন। দ্বিতীয় প্রসেসটা হচ্ছে 1024-এর বর্গমূল করার জন্য আমরা লসাগু করব। 5 দুগুণ 10, তার মানে শূন্য দিয়ে দিলাম, যেহেতু 2-কে ভাগ যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা যাচ্ছে 2-কে ভাগ, তার মানে 2 1-এ 2, আর হচ্ছে 2 দুগুণ 4, তাহলে 512। আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দুগুণ 4 থাকে 1 11, 5 দুগুণ 10, আবার 6 দুগুণ 12।
আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 1 2 আর 28 2 56, আবার 2 দিয়ে যায় 64 2 128, আবার 2 দিয়ে যায় 32 2 64, 2 দিয়ে যাচ্ছে 16 2 32, 2 দিয়ে যাচ্ছে 8 2 16, 4 2 8, 2 2 4 গেল। 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমরা যদি সিরিয়ালি 10টা 2 লিখি, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই দেখেন জোড়া জোড়া মেলাবো, এক জোড়া, এটা আর এটা সহ এক জোড়া, তাহলে এটা এটা সহ এক জোড়া, এটা আর এক জোড়া, এটা এক জোড়া, তাহলে কয় জোড়া হলো? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, তাহলে 5 জোড়া 2, তার মানে 2 হচ্ছে 5টা, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 32। এটাও একটা প্রসেস, এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করা, আর এটা হচ্ছে একটা মেথডে বের করা, ঠিক আছে? তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 32, মানে গ নম্বর যে অপশনটা সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিব, কি ধরে নিব? আমরা বলবো যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে x। এবারে প্রশ্ন মতে হবে, প্রশ্ন মতে কি? একটি সংখ্যার বর্গ, আচ্ছা x এর বর্গ কি? x স্কয়ার, তার বর্গমূলের চেয়ে, তার বর্গমূল কি? x এর বর্গমূলের চেয়ে 78 বেশি, তার মানে এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে? 78 হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে বা এক্স স্কোয়ার হলো, আর এই যে কি আছে রুট ওভার এক্স আছে, এই রুট ওভার এক্স কে আমরা যদি পার করে দিই ওইদিকে, আচ্ছা 78 যদি এইদিকে আসে তাহলে -78 হয়ে যায়, ইকুয়াল টু এই দিকে রুট এক্স হয়ে যায়। এখন উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে অঙ্কটার কলেবর বা প্রসেস কিছুটা বেড়ে যাচ্ছে, যদিও এক্স স্কোয়ারের রুট কাটা যাচ্ছে, কিন্তু এখানে এই ক্যালকুলেশনটার জন্য কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা করব কি, যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক, এভাবে না করে আমরা অপশন টেস্ট করা শুরু করব। যে আমরা ধরে নিলাম যে সংখ্যাটা 6, তাহলে একটি সংখ্যার বর্গ, তাহলে 6 এর বর্গ কত? 36, তার বর্গমূল 6 এর বর্গমূল কত? অবশ্যই 2 দশমিক সামথিং, 78 বেশি, এটা তো হচ্ছে না, দশমিক আসতেছে, তাই এটা হবে না। তাহলে এটার বর্গ কত? তাহলে 9 নং 81, তার বর্গমূল কত? 3, তাহলে এটার চেয়ে এটা কত বেশি? অবশ্যই 78 বেশি, তার মানে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশনটা, বা খ নম্বর অপশনটা একটু ভালো করে দেখেন, খেয়াল করে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই অপশনটাই হচ্ছে রাইট অপশন। এটা আমরা ওইভাবে না করে, ডিটেলসে না করে আমরা এটাকে শর্টকাটে করতে পারি, কেননা এই অঙ্কগুলো কখনো রিটেনে আসে না, জাস্ট এমসিকিউ টাইপেই চলে আসে। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন খুবই সহজ অঙ্ক, এটা বলা হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে, মানে কোন সংখ্যার বর্গমূলের সাথে। তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে x, তাহলে কোন সংখ্যার বর্গমূল, তার মানে x এর বর্গমূল কিন্তু এটা দেখেন বর্গমূল বলা হচ্ছে, মূলের সাথে 10 যোগ করলে, তাহলে এর সাথে 10 যোগ করলে যোগফল মানে ইকুয়াল 4 এর বর্গ হবে, তাহলে 4 এর বর্গ মানে এটা, তাহলে রুট ওভার এক্স ইকুয়াল 4 4 কত? 16, আর 10 এইদিকে গেলে -10, তাহলে রুট ওভার এক্স ইকুয়াল 16 থেকে 10 গেলে 6। এবার উভয় দিকে আমরা বর্গ করতে পারি গণিতের নিয়ম অনুযায়ী, স্কয়ার রুট ক্রস, সুতরাং এক্স ইকুয়াল টু 6 6 কত? 36, তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 36।